আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পঞ্চগড়, জামালপুর ও সুনামগঞ্জে। বন্যার সবশেষ খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে। বাবু, বন্যা পরিস্থিতির এখনকার কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে অরিন। আসলে আপনি আমার পিছনের যে দৃশ্যটি দেখতেছেন এবং সামনে এবং ডানে এবং বামে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আসলে একই অবস্থা দাঁড়িয়েছে। সকাল থেকে আসলে 8টার পর থেকে এত বেশি বৃষ্টি পড়েছে যে আসলে প্রত্যেকটি রাস্তায়, অর্থাৎ পঞ্চগড়ে শুধু হঠাৎপাড়া, বদার পৌরসভা বা ইসলামবাগ নয়, হাড়িভাষা থেকে শুরু করে পঞ্চগড় জেলার প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়েছে। যেই কারণে কিন্তু আসলে প্রতিটি রাস্তাঘাট আমরা দেখেছি যে হাঁটু জল নেমে এসেছে, যেই কারণে কিন্তু আসলে পথচারীরা চলতে কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের জায়গাটি আসলে এত উঁচু যে এখানে আসলে বন্যার কথা চিন্তা করাই বাহুল্য। তারপরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে টানা বর্ষণের কারণে কিন্তু আসলে অনেক এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে, যেই কারণে কিন্তু আসলে রাস্তাঘাটগুলো সবগুলো পানিতে কিন্তু আসলে ভরে গেছে। চলাচলের জন্য যেই জায়গাটুকু আপনাকে দেখাতে চাই যে চলাচলের জন্য এই জায়গাগুলো বর্তমানে কিন্তু আসলে পানিবন্দী হয়ে আছে। এখানকার যে আশপাশের পঞ্চগড়ের যে মানুষগুলো আছে, বসতিগুলো আছে, সেগুলো কিন্তু মানুষ চলাচল করতে পারছে না। বিশেষ করে আপনাকে আরেকটু যদি জানাই যে এখানে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। যদিও ধান কাটা মারাই শেষ, বাদাম উত্তোলন শেষ, তবে মরিচ থেকে শুরু করে রবি শস্য যেগুলো রয়েছে, এর পাশাপাশি যেগুলো শীতকালে যেগুলো সবজি রয়েছে, সেই সবজিগুলো অবস্থা কিন্তু আসলে খারাপ হয়ে গেছে, কারণ অনবরত বৃষ্টির কারণে কিন্তু আসলে সেই সবজিগুলো নষ্ট হচ্ছে, যেই কারণে কিন্তু আসলে বাজারে সবজির দাম অনেক। বিশেষ করে অনেক এলাকায় আমরা দেখেছি যে আজকের যে বৃষ্টি পড়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এই রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু অনেক এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। অনেকেই কিন্তু আসলে আশ্রয়স্থলের জন্য নতুন নতুন জায়গা খুঁজছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যার পরিস্থিতি আগে থেকেই তারা উপলব্ধি ছিল, যেই কারণে কিন্তু আসলে সেরকম প্রস্তুতি তারা কিন্তু রেখেছে বলে আমাকে জানিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে বন্যার পরিস্থিতি আগাম রাখার জন্য, সেই কারণে কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু আসলে বন্যার যে পরিস্থিতি সেটি রেখেছে। আমরা কথা বলবো এইখানকার একজন অধিবাসীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আসলে এবারে বন্যা গত বছরের তুলনায় বেশি না কম? এবারে আসলে গত বছরের তুলনায় এবারে বন্যাটা একটু খুব বেশি মনে হচ্ছে। সকাল থেকে আসলে আমাদের যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল 7টার পরে এত বৃষ্টি যে রাস্তাঘাট মানে নর্দমা প্রচুর একবারে ভরা হয়ে গেছে। আমরা হাঁটা চলাফেরা করতে পারতেছি না, এবং আমাদের বাসায় পানি ঢুকে গেছে, আমরা বাসা থেকে বের হতে পারতেছি না, এবং আমাদের ফসল আছে, ফসলগুলো আমরা তুলতে পারতেছি না। মরিচ আছে, মরিচগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে পানিতে, এত পানি হচ্ছে যে, এবং কি বর্তমান যে আমাদের বাচ্চাগুলো আছে যে স্কুল যাবে, যে পরীক্ষা দিবে, এত কষ্ট হয়েছে তাদের যাওয়ার জন্য। প্রচণ্ড আকাশে গর্জনও হয়েছে অনেক, এবং লোকজন বের হতে পারতেছে না বাসা থেকে। আমরা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছি, এমন একটি অবস্থা। আমরা আশা করছি আমাদের জেলা প্রশাসন এবং বোদা উপজেলার প্রশাসনকে ওনারা যাতে আমাদের দিকে একটু সার্বিক সুনজর দৃষ্টিতে তাকান। আপনি শুনছিলেন যে আসলে একজন বাসিন্দা বলছিলেন যে আসলে এখানকার যে অবস্থা, শুধু তাই নয়, আসলে আমরা দেখেছি যে এখানকার যে করুণ পরিণতি তার হচ্ছে, যতই দিন যাচ্ছে আসলে কিন্তু আসলে বন্যার পরিস্থিতি, বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু আসলে বাস্তবায়নের দিকে যাচ্ছে। অর্থাৎ সেটি কিন্তু আমরা দেখছি যে আজকে সকালের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু অনেক এলাকায় প্লাবিত, অনেকে কিন্তু আসলে কলেজে যে স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে আসলে এবারে বন্যার প্রস্তুতি আগে থেকে, যেহেতু ফসল তেমন নেই, তেমন কিন্তু আসলে কৃষকের ক্ষতি হবে না। এদিকে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ পুকুর কিন্তু আসলে তলিয়ে গেছে, যেখানে কিন্তু আসলে লাখ লাখ টাকার মাছ কিন্তু আসলে ভেসে গেছে বলে জানিয়েছে সাধারণ যারা জেলে রয়েছে তারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি জামালপুরে মেহেদির কাছে। মেহেদি, আপনার জেলার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? জি, উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কিন্তু জামালপুরের যে বন্যা সেটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি যদি আপনাকে জানাতে
93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, যার কারণে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং মাদারগঞ্জ সহ 4টি উপজেলার প্রায় 25টি থেকে এই পানি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এবং কি এখন পর্যন্ত কিন্তু পানির মাত্র 1 সেন্টিমিটার কমেছে। ইতিমধ্যেই যে জনদুর্ভোগ, 1.5 লাখ মানুষকে কিন্তু সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন বারবার বলছেন যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা সহ মেডিকেল টিম গঠন করা হয়েছে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা এই বানবাসী মানুষদের কাছে কিন্তু পৌঁছায়নি। আমি যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে ইতিমধ্যেই জেলা প্রশাসন বারবার কিন্তু যারা বানবাসী রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বানবাসী যারা রয়েছেন তারা তাদের গবাদি পশু এবং নিজের বাড়িঘর ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাননি, যার কারণে খুব বেশি একজন মানুষকে যে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে সেটি কিন্তু নয়, যার কারণে যে সরকারি যে সহায়তা রয়েছে সেটি কিন্তু শুধুমাত্রই যে আশ্রয় কেন্দ্র পর্যন্তই পৌঁছতে পারছে, এবং যার কারণে বাকি যারা বানবাসী রয়েছেন বা বিভিন্ন যারা ঘর বাড়িতে আটকে রয়েছেন, যাদের বাড়ির চারপাশে পানি আছে, পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে ওইখানে কিন্তু কোনো তৎপরতা যাচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে গবাদি পশু যারা লালন পালন করেন, যাদের বাড়িতে চারপাশেই পানি, তারা কিন্তু গবাদি পশুর জন্য কোনো খাদ্যদ্রব্য না থাকায় তারা কিন্তু কোনো ধরনের গবাদি পশুদের খাওয়াতে পারছেন না। অপরদিকে জামালপুরের যে রাস্তাঘাট সেটিও কিন্তু ভেঙে গেছে, বিশেষ করে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারী যে উপজেলায় যে যাতায়াতের প্রধান সড়কটি সেটি কিন্তু বন্যার পানির স্রোতের কারণে ভেঙে গেছে, যার কারণে এই দুই উপজেলার সাথে কিন্তু জামালপুরের সড়ক যে যোগাযোগ সেটি কিন্তু একদম বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের একটি প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়েছে, এছাড়াও মাদারগঞ্জের বেশ কয়েকটি সড়ক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে অনেক মানুষ কিন্তু এখন যাতায়াতের জন্য একটি বিপাকে পড়েছেন। এছাড়াও আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে বন্যার পানি সেটি তো কমছেই না, যার কারণে বর্তমানে পাট কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এটি যদি আরো 2-3 দিন পানির নিচে তলিয়ে থাকে তাহলে কিন্তু পাটের ব্যাপক ক্ষতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও সবজির যে বাজার দর এমনিতেই বেশি ছিল, সামনে আরো মনে হয় বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে সবজির যে ক্ষেত ছিল এই বন্যায় কিন্তু সবজির ক্ষেত সব তলিয়ে গেছে। আর জামালপুরের যে মেডিকেল টিম তারা কিন্তু সার্বক্ষণিক তৎপরতা রয়েছে, তারা বলছে যে কোনো ধরনের যে সহযোগিতা লাগলে বানবাসীদের পাশে আমরা দাঁড়াবো, আমরা সহযোগিতা দেব। কিন্তু বানবাসী মানুষরা কিন্তু খুবই দুর্ভোগে রয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো ধরনের ত্রাণ তৎপরতা নেই। এছাড়া বানবাসী মানুষরা এখন অনেকেই তাদের ঘর বাড়ি ছেড়ে একটা উঁচু স্থানে যে অবস্থান করবে সেটিরও কিন্তু অবস্থা নেই, কারণ সেখানেও কিন্তু পানি। জামালপুরে 50 সেন্টিমিটার উপরের পানি যখন চলে যায় বিপদসীমার উপরে তখনই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে, সেটি কিন্তু এখন দ্বিগুণ হয়ে 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলিয়ে জামালপুরের জনজীবন, যা বানবাসী মানুষ, এই 1.5 লাখ মানুষের জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমার কাছে জামালপুরে এই ছিল বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের মেহেদির কাছে। মেহেদি, আপনি নিশ্চয় শুনছেন, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। মেহেদি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত নেই এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই সুনামগঞ্জের আকাশে, যার কারণে আসলে মানুষের মনের সংখ্যাটাও কেটে গেছে এবং গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি অনেকটাই কমেছে। তবে একটি বিষয় হচ্ছে যে সুনামগঞ্জের নদীর পানি কিন্তু হাওরে প্রবেশ করছে, যার কারণে হাওরে এখনো পানি আছে এবং হাওর অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে সড়ক, গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহিরপুর এবং জামালগঞ্জের সাথে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, পানিতে নিমজ্জিত হয়ে যে সড়কগুলো পানিতে তলিয়ে গিয়েছিল, সেই সড়কগুলো কিন্তু ভেসে উঠে এবং বর্তমানে কিন্তু সরাসরি যান চলাচল স্বাভাবিক আছে সবগুলো উপজেলার সাথেই।
তো এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে পর্যন্ত কিন্তু নদীর পানি কমলেও গতকালকে বিকাল থেকে পানি কিন্তু স্থির আছে। বর্তমানে সুনামগঞ্জে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এবং যে আরো যে নদীগুলো আছে সুনামগঞ্জের রক্তি, বৌলাই, জাদুকাটা, কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি কিন্তু এখন বর্তমানে বিপদসীমার নিচে আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সুনামগঞ্জে ভারতের যে চেরাপুঞ্জি, সেখানে যদি বেশি বৃষ্টিপাত হয় তখন আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির অবনতি হয় বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত 3 দিন ধরে কিন্তু ভারতের চেরাপুঞ্জিতেও তেমন বৃষ্টিপাত হয়নি, এই যার কারণে কিন্তু সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারতের চেরাপুঞ্জিতে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সুনামগঞ্জেও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না, যার কারণে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জের যে বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বললেই চলে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব স্টুডিওতে। দর্শক, পঞ্চগড়, জামালপুর এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের তিস্তার কাউনিয়ায় সমাবেশ হচ্ছে আজ। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সমাবেশের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? যে আপনি জানেন যে এই যে আমাদের রংপুরের যে তিস্তা নদী, সেই তিস্তা নদী কখনো বন্যায় কখনো খরায় যে ভাঙ্গন শুরু হয়ে যায়। এই ভাঙ্গনের কারণে এখানকার যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এই যে 4 উপজেলা এবং পাশে এবং যে লালমনিরহাট, নীলফামারী রয়েছে, সেখানে কিন্তু এই যে নদীর যে 2 পাড়, এই 2 পাড়ে কিন্তু প্রতি বছর কখনো বন্যায় ভাঙে, কখনো আবার খরাতেও ভাঙে। এই যে বন্যায় খরায় ভেঙে হাজার হাজার মানুষ প্রতি বছর নিঃস্ব হয়। এই যে নিঃস্ব থাকে এবং খরায় যে শুষ্ক মৌসুম, সেই শুষ্ক মৌসুমে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যময় অবস্থা তৈরি হয়ে যায়। তো এই যে তিস্তার যে অবস্থা, এই তিস্তার অবস্থা নিয়ে যে বিভিন্ন সময়ে যে দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছিল, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকেও কিন্তু এই তিস্তা পাড়ি, তিস্তা নদীতে যে ঠিক কিনারায় কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাবেশ হবে। তো এই যে সমাবেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। অর্থাৎ এখন বেলা 11টা পেরিয়েছে, 2টা নাগাদ এখানকার যে সমাবেশ, সেই সময় শুরু হবে। এখানকার যে মঞ্চ তৈরির কাজ নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই যে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা যদি বাস্তবায়ন করা হয় বা করা না হয়, নিজস্ব অর্থায়নে হবে নাকি চীন নাকি ভারত কাজ করবে, এই নিয়ে যে আলোচনা চলছে, সেই আলোচনায় আমরা আজকে যুক্ত করতে চাই তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানি। আমরা তাকে যুক্ত করতে চাই যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের এখনকার কি পরিস্থিতি। আমাদের এই তিস্তা চুক্তি অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা 2011 সালে এটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এটা যখন মনমোহন সিং এবং মমতা ব্যানার্জি এসেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি ফিরে যাওয়ার পর আর এই দেড় যুগেও কিন্তু এই তিস্তা চুক্তি এবং বাংলাদেশ ভারত মিলে যে যৌথ নদী ব্যবস্থাপনা এটা গড়ে ওঠেনি। ফলে এটা বারবার আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে উজানের দেশ হিসাবে ভাটির দিকে তাকাও। এই অবস্থায় দাঁড়িয়ে এদিকে ভাঙন সৃষ্টি হয়, প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার সম্পদ তিস্তা খেয়ে ফেলে। এই দুরবস্থা থেকে, দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না মিলে যৌথ সমীক্ষা করে, এমইও হয়। সেই সমীক্ষা চূড়ান্ত হয়েছে। তার এই চূড়ান্ত হওয়ার ফলে ভারত চীনের মধ্যে দৌরতের কারণে এই প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম, আমরা 2 দেশের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে প্রতিবন্ধকতা থাকে, তাহলে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ইদানিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত গিয়েছিলেন, সেখানে ভারতও এই প্রকল্পে অর্থ এবং কারিগরি সাহায্য দিতে চেয়েছে। চীনও এখানে আগে থেকেই তো পরিকল্পনা অর্থ দিতে চেয়েছে এবং কারিগরি সাহায্য দিতে চেয়েছে। এখানে চীনের রাষ্ট্রদূত বলেছেন ভারতও যদি আসে এখানে প্রকল্পে সহযোগিতা করতে চায়, আপত্তি নাই। আমাদের এখানে কথা হচ্ছে যে এই প্রকল্পে ভারত নতুন করে আর কোনো সমীক্ষার ব্যাপার না, এটা 51তম ইয়ারডি সভায়
ইতিমধ্যেই এটা চূড়ান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 12 জুন পার্লামেন্টে বলেছেন চীনের কাছে অর্থ সাহায্য চেয়েছেন। তাহলে এই ভূ রাজনীতির এই টানাপোড়েনে দুই দেশের আঞ্চলিক সংহতি যদি এখানে সুদৃঢ় হয় এবং এখানে যদি ভারত কোন পাটে কাজ করবে, কিভাবে প্রকৌশলগত সহযোগিতা করবে এই প্রকল্পে, এবং যে প্রকল্প চূড়ান্ত হয়েছে এখানে নতুন করে প্রকল্পের কথা নাই, এই কথার মধ্য দিয়ে চীন সফর 8 তারিখে যাবেন। এই সফরের মধ্য দিয়ে তিস্তা পারে নতুন আশার তৈরি হচ্ছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এসে এই আশাবাদ জাগ্রত করবেন। শত বঞ্চনার নিষ্পেষিত উত্তর জনপথে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলে নূতন একটি উন্নয়নের ধারা তৈরি হবে। মানুষ এখন পদ্মার স্বপ্ন দেখছে তিস্তার তীরে তীরে। আমরা শুনছি যে তিস্তার উপর ভারত অংশে যে তারা আমাদের খননের আগেই ওরা খনন করতে চায়, সেক্ষেত্রে তিস্তায় কি প্রভাব পড়তে পারে? খনন করতে চায় এটা তো তিস্তার পানি প্রত্যাহার নাই। যদি ভারতে সেখানে আপনার সেখানকার তিস্তা কিন্তু ভরাট হয়ে গেছে, সেখানে যদি খনন করতে চায় সেটা কিন্তু বাংলাদেশ, আমরাও খনন করতে চাচ্ছি, গভীর করতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সমন্বয় করলে এটা মসৃণ হবে। তা না হলে এখানে জটিলতার সৃষ্টি হবে। ওরা যদি একভাবে খনন করে, আমরা যদি একভাবে খনন করি, তাহলে আমরা কিন্তু এই ভাটির দেশ কিন্তু একটা বেশি একটা খালে পরিণত হবে। তাহলে এটাও কিন্তু একটা ধরনের এই ভারত বাংলাদেশের মধ্যে এই অঞ্চলে ভারত বাংলাদেশ চীন মিলে আজকে যে বহুপাক্ষিক উন্নয়ন, ভারত বাংলাদেশ চীন নেপাল ভুটান মিলে যে বহুপাক্ষিক উন্নয়ন, সেটা দেখতে হবে, মনে রাখতে হবে। ভারত যেমন আমাদের উজানে, ভারতের উজানেও কিন্তু চীন বসে আছে। তাহলে আজকে এই অরিন আমরা শুনছিলাম যে এর আগেও কিন্তু 2000 সালে তিস্তার দুই পাড়ে অর্থাৎ লালমনিরহাট থেকে গাইবান্ধা পর্যন্ত এই একই দাবিতে সমাবেশ করেছে তিস্তা পাড়ের মানুষ। অর্থাৎ আর কিছুক্ষণ পরে এই যে সমাবেশ সমাবেশের কার্যক্রম শুরু হবে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার এই তিস্তা পাড়ের যারা বাসিন্দা রয়েছেন তারা এই সমাবেশে অংশ নেবেন। আমরা সেই খবর পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। অরিন, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বাজারে বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আরো জানবো জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার কাছ থেকে। রেজা, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? হ্যাঁ অরিন, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে যে বড় বাজার এবং হাট, যে নতুন হাট এলাকায়। আজকে এখানে শনিবার, এখানে হাটের দিন, এখানে শনিবার আর বুধবার এখানে হাট হয়, তবে শনিবার হাটটি আরও বড় হাট। এখানে যে দূর দূরান্ত থেকে আশপাশের জয়পুরহাট জেলা, পাশাপাশি নওগাঁ জেলা, পাশাপাশি ঘোড়াঘাট, গাইবান্ধার কিছু আশপাশ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সবজি, বিভিন্ন রকমের সবজি এখানে কিন্তু সরবরাহ করে থাকেন। এখানকার সবজি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ হয়। তো আমি একটু জানিয়ে রাখি যে এই সম্প্রতি হঠাৎ করে যে পেঁয়াজের দাম যে ঊর্ধ্বগতি, আজকের বাজার পেঁয়াজ যাচ্ছে যেটা শুনলাম 110 থেকে 20 টাকা। আলুর দাম কিন্তু 60 টাকা থেকে বিভিন্ন প্রকারভেদে 80 টাকা। আমি একজনকে বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আপনারা ভাইয়া, আপনারা একটু মানে কোনটা কি বাজার যাচ্ছে, আলু কত যাচ্ছে, কাঁচামরিচ কত যাচ্ছে একটু জানাবেন। আলু যাচ্ছে একটু কাছে আসে 50 থেকে 60 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা কেজি, কাঁচামরিচ 220 টাকা কেজি, বটবটি কালাই 60 টাকা কেজি, পটল হলো 20 টাকা কেজি, করলা 140 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি। বাজার খুব তাজা বাজার। এক সপ্তাহের মধ্যে মানে ঊর্ধ্বগতি, এক সপ্তাহ আগে যা ছিল ডবল হয়ে গেছে। শুধু বর্ষার কারণে এই পরিস্থিতি আজকে দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি বাজার করতে এসেছেন নিশ্চয়ই। আপনি কি পরিস্থিতি আপনি একটু জানাবেন বাজারে? বাজারে প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি। সরকারি কোনো সংস্থার কোনো ধরনের মনিটরিং নাই। সরকারের একটা ভোক্তা অধিকার আছে, ওনারা মাঠে কেন আসছেন না? সাধারণ মানুষের একবার নাবিশ্বাস উঠে যাচ্ছে। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজ 110 টাকা। এটা কোন দেশে আমরা আছি? বাজারে শুধু বাজার করতে আসলাম ভাই, একটা জিনিস শুধুমাত্র কম পাইলাম, সেটা হলো পটল। সেই পটলও আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, 20 টাকা থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কিন্তু বাকি সব জিনিসের ঊর্ধ্বগতি, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। ভাই এই অবস্থা থেকে সাধারণ জনকে একটু মুক্তি দেন। আপনারা বাজার মনিটরিং করেন, সরকারি আপনারা সংস্থা আছেন, আসেন বাজারে আসেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেন ভাই প্লিজ। আপনাদের কিছু করা থাকলে কিছু করেন, মানুষকে মুক্তি দেন। ধন্যবাদ।
আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান এলাকা, এখানে কিন্তু আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম যে জেলা, সেখানে কিন্তু আলুর দাম কিন্তু এখানে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি একটু আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে শস্য ভাণ্ডার হিসাবে খ্যাত জয়পুরহাট, এখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু এখানকার শস্য উৎপাদন হয়, বিভিন্ন রকম সবজি উৎপাদন হয়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখন বেশি। তো সবাই যেটি দায়ী করেছেন, খুচরা বিক্রেতারা যে বলছেন যে তারা বেশি দামে কিনছে, বেশি দামে বিক্রি করছে, কিন্তু সাধারণ ক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাজার মনিটরিং যে ব্যবস্থাপনার যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো কিন্তু তাদের তদারকি নেই। আর এ কারণে কিন্তু লাফিয়ে কিন্তু যখন যা খেয়াল খুশি মতো কিন্তু দাম এই সিন্ডিকেট, এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বিক্রি, পাইকারি বিক্রি করে, তারা খুচরা বিক্রেতারা কিন্তু বেশি দামে কিনে এনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন অরিনের কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। অরিন, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। 20 বছর পর নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে যুবলীগের সম্মেলন। বিস্তারিত জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, যুবলীগের সম্মেলন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আওয়ামী যুবলীগ নড়াইলের লোহাগড়া সম্মেলন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছেন। মধ্যেই এখানে আজকের এই যে লোহাগড়া নড়াইলের জেলা যুবলীগের সভাপতি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাইনুল হোসেন। সম্মেলনে আমরা 20 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2005 সালে সর্বশেষ মূলত এখানে হয়। 2005 সালে পূর্ণাঙ্গ কমিটি লোহাগড়া উপজেলা যুবলীগের। নড়াইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। মাসের অধিকাংশ সময় নষ্ট থাকে বরগুনা সদর হাসপাতালের লিফট, এতে বেড়েছে ভোগান্তি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, হাসপাতালে আসা রোগীরা কি বলছেন, সবশেষ তথ্য জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে। সদর হাসপাতালে দুটি লিফট যেটি রোগী, ডাক্তার এবং নার্সরা ব্যবহার করে, এবং সেই দুটি লিফটে কোনো না কোনো সময় কিন্তু নষ্ট থাকে, যে কারণে রোগীরা দুর্ভোগের মধ্যে থাকে। এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে আসলে এই হাসপাতালের লিফটটি কিন্তু হস্তান্তরের আগেই কিন্তু নষ্ট অবস্থায় ছিল, যেটি নিয়ে আমরা দেশ টেলিভিশন নিউজ প্রচারের পর কিন্তু সেই লিফটটি তৈরি করে গণপূর্ত বিভাগ চালু করে। কিন্তু এরপর প্রতি মাসেই এই লিফটটি নষ্ট থাকে, কখনো একটি লিফট নষ্ট থাকে, কখনো দুটি লিফটই নষ্ট থাকে। আমরা গতকালকে দেখেছি যে একটি লিফটের দরজাই ভেঙে গিয়েছে এবং এখন একটি লিফট সচল রয়েছে, সেটির অবস্থাও কিন্তু ভালো না, যেটি দীর্ঘদিন কিন্তু নষ্ট ছিল। এবং এখন আরেকটি লিফট মোটামুটি সচল রয়েছে, সেটির অবস্থা খুবই নাজুক, যেটি যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। এবং একটি লিফট বন্ধ থাকার ফলে কিন্তু একটি লিফটের উপর চাপ পড়ে যাচ্ছে। এবং ডাক্তাররা, আমার এখানে তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে লিফট দুটি কিন্তু প্রতিনিয়তই মেরামত করতে হয়, বৃষ্টি হলেও কিন্তু লিফটটি বন্ধ থাকে। সর্বোপরি এই লিফটের অবস্থা খুব নাজুক। এবং আমরা গণপূর্তর সাথে কথা বলেছি, গণপূর্ত আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে লিফট মেরামতের জন্য তারা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের একটি দাবি হচ্ছে যে এই লিফটটি বারবার নষ্ট হয় এবং বারবার কিন্তু কখনো আটকে যায়, এবং যে কারণে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এই অঞ্চলে বা এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা সব থেকে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বরগুনা সদর হাসপাতালে লিফট নষ্টের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।